মহান বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্য, অর্থকরী ফসল সোনালী আঁশ পাট। পাট শুধু একটি আঁশ উৎপাদনকারী গাছ নয়, বরং এটা আমাদের জাতীয় প্রতীক। পাটের সঙ্গে আমাদের সোনার বাংলা ধারণার একটা যোগসূত্র আছে। সোনার বাংলা ঘিরে গড়ে উঠেছে আমাদের জাতিগত ঐতিহ্য। সেখানে ঢেউ খেলানো সোনালী আঁশ যেন আমাদের মুক্তির সন্ধান দেয়। এই কথাগুলো বলেছেন অস্ট্রেলিয়ার নিবাসী জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী তাঁর সোনালী আঁশ লেখায়। বাংলায় পাট চাষ হয়ে আসছে সুপ্রাচীন কাল থেকে। ৩,০০০ বছর পূর্বে বাংলাদেশের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে পাটের চাষ শুরু হয়েছিল। তবে বাংলায় নতুন করে পাটের উত্থান হয়েছিল ১৮৫০ সালে। পাট ও পাটজাত দ্রব্য বাজারজাত করে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো বলে পাটকে সোনালী আঁশ বলা হতো। একমাত্র পাট বাংলাদেশের অর্থকরী ফসল হিসেবে বিশ্ব বাজারে সোনালী আঁশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। একসময় পৃথিবীর উৎপাদিত পাটের ৭৫% বাংলাদেশে উৎপন্ন হতো। এমনকি এই পাট থেকে বিপুল পরিমাণ অর্থ অর্জিত হতো। বাংলাদেশে ২০ লক্ষ একর জমিতে প্রতি বছর পাট চাষ হয়। পাট সাধারণত একটি বর্ষাকালীন ফসল। এর জীবনকাল ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত, চৈত্র বৈশাখ থেকে আষাঢ় শ্রাবণ। ১ হেক্টর বা ৭.৫ বিঘা জমিতে পাট চাষ করলে তা ৩ মাসে ১৫ টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং ১১ টন অক্সিজেন প্রকৃতিকে দেয়। এছাড়া পাটের পাতা প্রতিনিয়ত জমিতে মিশে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে মাটির স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর তথ্য অনুযায়ী ২০০৫-৬ অর্থ বছরে ৪.২ লাখ হেক্টর জমিতে পাট চাষ হয় এবং উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ৮.৩৮ লাখ টন। ২০১০-১১ ও ২০১৫-১৬ অর্থ বছরে যথাক্রমে ৭.০৮ ও ৭.২৫ লাখ হেক্টর জমিতে পাট চাষ হয় এবং উৎপাদিত পাটের পরিমাণ ছিল যথাক্রমে ১৫.২৬ ও ১৩.৭৪ লাখ টন। অন্য এক সূত্রে জানা যায় ২০২১-২২ অর্থ বছরে ৭.৪৫ লাখ হেক্টর জমিতে ১৫.০২ লাখ টন পাট উৎপাদন হয়। এর অর্থ হল পাট উৎপাদনে ধারাবাহিকতার অভাব। দেশে উৎপাদিত পাটের শতকরা ৭০% দেশে ব্যবহার হয়। বাকি ৩০% কাঁচা পাট ও পাটজাত দ্রব্য হিসেবে রপ্তানি হয়। পাটের আঁশ থেকে পাটের সুতা, ব্যাগ, বস্তা, পর্দা, কার্পেট ইত্যাদি তৈরি হচ্ছে। পাটকাঠি থেকে তৈরি হচ্ছে পার্টিকেল বোর্ড, প্রিন্টারের কালি। সর্বশেষ পাট থেকে উৎপাদিত পলিথিনের বিকল্প পচনশীল ব্যাগ বাংলাদেশ সহ গোটা বিশ্বে সাড়া ফেলে দেয়। দুঃখের বিষয় হল সোনালী আঁশ খ্যাত পাট তার অতীত ঐতিহ্য হারিয়েছে অনেক আগেই। কালের বিবর্তনে পাটের সেই কদর এখন আর নেই। পাটের সোনালী অতীত এখন কেবলই ইতিহাস। ব্রিটিশ সাম্রাজ্যবাদী আমল থেকে বহু বছর পর্যন্ত পাট উৎপাদনে আমাদের দেশ পৃথিবীতে প্রথম স্থানে ছিল। বিংশ শতাব্দীর শেষের দিকে পাট উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে নেমে আসি। সবকিছুর পরেও পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন পাট চাষিরা। আশা নিরাশার দোলাচলে এখনও বছর বছর তাই কৃষকের আঙিনা রঙিন করে রাখছে এই সোনালী আঁশ। প্রতি বছর এক বুক স্বপ্ন নিয়ে পাট চাষ করেন গ্রামের সাধারণ কৃষক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান, সবুজ পাটকে রূপান্তরিত করেন সোনালী বর্ণে। এর পরেও বিক্রি করতে গিয়ে পড়েন দুর্বিপাকে। কখনো ভালো দাম পান,
আবার কখনো বা একেবারেই পান না। অনেক সময় আবার লাভের চেয়ে ক্ষতিটাই হয় বেশি। এরপরেও সামান্য লাভের আশায় প্রতি বছরই পাটের আবাদ করেন চাষিরা। পাট চাষিদের অভিযোগ, প্রতি বছর পাটের উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এই অবস্থায় অনেক কৃষকই পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। পাটের বাজার তো মনে করেন যে 3000, 2500 এই বাজার চলছে। এই বাজারে কৃষক কিছু থাকতো না। পনেরো আগে যদি পাটটা কাটতে পারতাম তাহলে একটু কিছু লাভবান হতে পারতাম। আগুন পানি আসার জন্য তাড়াতাড়ি কাটা হয়েছে, কিন্তু এই কারণে কাটার জন্য আপনার রাশ একটু কম হয়ে গেছে। 1 বিঘা জমি চাষ করতে 4000 টাকা যায়, আর আছে কামলা হাল খরচ আছে, পাট বেচে তো কথা বলে না। পাট শিল্পের দুর্ভাগ্য যেন তার ললাট থেকে সরতেই চাইছে না। একবিংশ শতাব্দীর শুরুর দিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ফলস্বরূপ বিশ্ব মন্দা, বাড়তে থাকে কৃত্রিম আঁশের দাপট। এতে করে কমে যায় পাট রপ্তানি। পাট শিল্প আবার যেন মুখ থুবড়ে পড়ে যায়। বিশ্ব বাজারে পাটের দাম হ্রাস পাওয়ার প্রভাব পড়ে বাংলাদেশেও। বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েন, নিজেদের এই লস মানতে পারেন না। কৃষক পাটের ন্যায্য মূল্য না পেয়ে দুঃখে ক্ষোভে পাট খেতে আগুন দেয়। পাটের চাষ কমতে থাকে ধীরে ধীরে। পাট খাতের সাথে জড়িত সকলের মধ্যে বিরাজ করে রাজ্যের হতাশা। থেকে শুরু করি যে সার, কিষান, কাটা ধোয়া আনা, এতে যে খরচটা খুব অনেক বেশি। 25 কাঠা জমিতে পাটের আবাদ করতাম, ওটা আমি লাগারে প্রায় 3 বছর করলাম ওখানে জমিতে, কিন্তু করা ওই পাট দেখা যায় হিসাব করে অনেক খরচ। পাট বাদ দিয়ে শাকসবজির আবাদ করতেছি, এখন সবাই করতেছে। 280 বিঘা যেখানে পাট হতো সেখানে 40-50 যা যখন একটু সিঁড়ে দরকার, এই জন্য পারবো না। একটু খরচ বরচ দেখা যায় 11,000 টাকা 12,000 টাকা পর্যন্ত এর পরন আসে। তাতে বেচা যায় মনে করে 2 থেকে 2,500 টাকা এরকম আসে। এতে কৃষকের পোষায় না। চলতে থাকা উত্থান পতনের মধ্যেও পাট শিল্পের উপর দেশের প্রায় 3 কোটি মানুষ বিভিন্নভাবে নির্ভরশীল। তা সত্ত্বেও 1951 সালের আগে পর্যন্ত এই ভূখণ্ডে কোনো পাট শিল্প গড়ে ওঠেনি। 1951 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজি জুট মিল। Pakistan also boasts the world's largest jute mill at the Adamji Works near Dhaka. Jute has always been an important product of this area, and today this is a major industrial centre. The cloth that rolls off the looms of India and Pakistan adds up to one of the biggest textile industries in the world. It could have been Indian cotton, for instance, that the Queen wore on many of her engagements. স্বাধীনতার পরও পাটের সোনালী দিন ছিল। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতায় এ শিল্প বর্তমানে চরম অবহেলায় নিপতিত। পলিথিন বা সিনথেটিক আঁশের ক্রমাগত বিস্তারে পাটের কদর ক্রমাগত কমে গেছে। বন্ধ হয়ে গেছে অনেক পাটকল। লোকসান ও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সরকার পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজি বন্ধ করে দেয়। বর্তমানে যে কয়টি পাটকল এখনও চলছে সেগুলির অবস্থাও ভালো নয়। দুর্নীতি, অদক্ষতা, অযোগ্যতা ও অব্যবস্থাপনার কারণে একের পর এক বন্ধ হতে থাকে পাটকল। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের প্রায় রাস্তায় দেখা যায়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিশ্ব যখন পলিব্যাগকে না করেছে, আমরা তখন পাট শিল্পের মতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকে নিজ হাতে ধ্বংস করেছি। সময়ের বিবর্তনে এই ঐতিহ্যবাহী শিল্পটি মৃতপ্রায়।
পড়াতে পারে না, ছেলে পড়ে, আই পড়ে, মেয়ে পড়ে, আবার 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। মানে এগুলো লেখাপড়া না, আমার স্বামীর কামাইতে হয় না, এই কারণে মানে নিজে ঢুকছি। কি করব, প্লাস্টিক আছে, তারপরে মনে করেন সালা তো অনেক বেশি চলে না, পলিথিন আছে, বস্তা ব্যবহার করে, এই যে সিমেন্টের বস্তাগুলি দিয়ে পলিথিন বানাইলায়, 3 বাজারে ব্যাগ বিক্রি করে, এই কারণে ব্যবসাটা সালাটা কম চলে। মনে করেন অনেক কী কম, যদি বিক্রি হতো ভালো করে, দাম পাইতো, তাহারা সারের আঙ্গ দিত, বেতন বাড়াইতো। মানে তো সালা তৈরি বিক্রি হয় না দেখে আঙ্গ বেতন অনেক মোটামুটি রাখছে। মানে যদি সালা তৈরি করতে পারতো, ভালো করে ব্যবসা বানিয়ে ইন্ডিয়া যাইতো, বেচা কিনা হইতো, তাই মনে করেন আঙ্গ বেতন বাড়াই দিল। মানে এটা তো হেরা পারতেছে না দেখে আঙ্গ বেতনও বাড়ায় না। আমি চাই যে ব্যবসাটা থাকুক, সবাই সব শ্রমিকরা মিলে খাক। ইনকাম খুব কম, 220 টাকা আমার হাজিরা, এভাবে তো চলা যায় না। আমাদের ফ্যামিলি তো আছে, বউ বাচ্চা, স্বামী বাচ্চা, নাতি পুতি আছে, গড় ভাড়া আছে, তা নিয়ে তো আমাদের হয় না। আমরা গড় ভাড়া দিয়ে থাকি 5000 টাকা, এই নিয়ে আমাদের কিছু তো হয় না। আমরা যত চাই ইনকাম হোক, আমরা যদি 2 টাকা পাই তাহলে না আমরা চলতে পারবো, খাইতে পারবো। আর যদি মেল বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা মানুষের কাছে যে হাত পাততে হইব, গার্মেন্টস আরও অনেক কিছু আছে, সব কিছুই বন্ধ হয়ে যাইতেছে, তাহলে তো আমাদের হবে না। প্রচুর কষ্ট হিসাবে আমাদের 220 টাকা হাজিরা আমার পোষে না। আমি চাই আরও একটু বেশি বাড়িয়ে দেব। হ্যাঁ, আমি না, সবাই বলতে, সবাই হাজিরা বাড়িয়ে দেব, বেতনটা বাড়ক, কোম্পানি লাভ হোক, আমাদেরও বাড়িয়ে দেব, তাহলে আমাদের সবার ভালো হবে, উপকার সব দিকে হবে। নাহলে আমাদের অন্য জায়গায় যাইতে হবে, অন্যজনের কাছে হাত পাততে হবে, এছাড়া আমাদের উপায় নাই। বাস্তবে পাটের যথেষ্ট সম্ভাবনা থাকার পরেও আমরা কাঙ্ক্ষিত সুফল অর্জন করতে পারছি না। অথচ বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম পাটের জিন রহস্য আবিষ্কার করে সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন। আবার পাট থেকে উন্নত মানের মিহি সুতা আবিষ্কার হয়েছে, যা দিয়ে মূল্যবান কাপড় তৈরি করা সম্ভব। যখন পরিবেশ বিধ্বংসী পলিথিন, সিনথেটিকের আগ্রাসনে গোটা দুনিয়া বিপর্যস্ত, তখন পরিবেশ বান্ধব পচনশীল পাট পণ্যের কদর ও চাহিদা দুটোই বাড়ার কথা। কিন্তু সময় উপযোগী সঠিক সিদ্ধান্তের অভাবে এবং প্রয়োজনীয় ব্যয় বরাদ্দের অভাবে পাট শিল্পে কাঙ্ক্ষিত উত্থান তো ঘটছেই না, উল্টো এ শিল্প দিনে দিনে বিপর্যস্তই হচ্ছে। বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী দেশে মানসম্পন্ন পাট পণ্য উৎপাদনে মনোযোগ না দেওয়ার কারণে গৌরব হারিয়েছে পাট শিল্প। আমরা তো চাই যে পাটের জিনিস সবাই ব্যবহার করুক, তাহলে আমাদেরও 2টা পেটে বাদ জুড়ুক। আমরা চাই পাটটা চলুক। পাট তো অনেক ভালো জিনিস, ওটা মজবুত শক্ত। এই প্লাস্টিকের জিনিস তো মনে করেন এই সেই রোগ বালাই হয়। পাট চলে তাহলে মালিকে আমরা করবো, নাহলে আমরা মালিকে রাখবো কি করতে লেগা। দেখা গেছে আজকে বিদ্যুৎ নাই, বাসায় চলে যেতে হইতেছে, এই দিন আমার হাজিরাটা শেষ, তাহলে আমরা সেদিন খামো কি? সেই টাকাটা তো বেতন তো কমে গেল। মালিকের থাকলে না আঙ্গ দিব, মালিকের তো চলে না পাট দিয়ে, তাহলে আঙ্গ কিভাবে দিব? আমরা চাই জানি মালিকে চলতে পারে, আঙ্গুর দিতে পারে, পাটটা চলুক ভালোভাবে, আঙ্গুর দেব। আমরা গরিব মানুষ, একটাই রিকোয়েস্ট আমাদের, মাননীয় যেই হোক তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। এখন আর কি কমু, আমাদের আর কিছু বলার নাই। আমরা গরিব মানুষ, কারেই বা চিনি, কারেই বা কমু। হ্যাঁ, যদি আপনারা খবরটা পৌঁছাতে পারেন যে আমরা জানি চলে খাইতাম পারি, পাট মেলটা যেমন চলে। সমস্যা হবে, মানে আমরা এইখানে কাজ করে আর কি আমাদের পরিবার চলে। পাটকল যেন বন্ধ না হয়, বেশি করে চলে, তাতে আমাদের ভালো হবে। বেসরকারি পর্যায়ে কয়েকটি মিল চললেও উৎপাদকরা হতাশ, কারণ বিশ্ব অর্থনৈতিক মন্দায় বাংলাদেশি পাট পণ্যের রপ্তানি চাহিদা শূন্যের কোটায় নামতে শুরু করেছে। যদিও দেশে ঘটা করে বৎসরে অন্তত একবার পাট সপ্তাহ কিংবা পাট দিবস পালিত হয়ে আসছে, কিন্তু তার কোনো প্রতিফলন হয়নি পাট উৎপাদন ও বিপণনে। বিগত বছরগুলোতে কেউ পর্যালোচনা করে দেখেননি পাট উৎপাদন ও শিল্পায়ন কোন দিকে অগ্রসর হচ্ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সব পাটকলেই তালা ঝুলবে এবং অবধারিতভাবেই পরিত্যক্ত ফসলে রূপান্তরিত হবে পাট আবাদ। পুরাতন পাটকলগুলো নতুনত্ব করলে এটা এই মেশিনগুলো 1974 বা 1964
এই সময় এই মিলগুলো চালু হয়েছে। তো এই মেশিনের উৎপাদন বর্তমান এখনকার যুগে যে মেশিনগুলো আসতেছে বিভিন্ন দেশ থেকে, এই মেশিনগুলো গোল্ডেন ইগল, এই মেশিনগুলোর উৎপাদন বেশি। একই শ্রমিকের দ্বারা দেখা যাচ্ছে যে গোল্ডেন ইগল নতুন মেশিনের উৎপাদনের থেকে পুরাতন যে আমাদের মেশিনগুলো আছে আগের যে মেশিনগুলো প্রায় 50% উৎপাদন কম হয়। সেই হিসাবে নতুন মেশিনে আনলে আরেকটু ডেভেলপ করা সম্ভব। এখন পাট শিল্প যেভাবে চলছে বা যেভাবে দিন আগাচ্ছে তাতে পাট শিল্প আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার দিকেই চলে যাচ্ছে। তো এটা যদি ভালো একটা জায়গা নিতে হয় তাহলে সরকারের একদম কৃষক হইতে মিল মালিক পর্যন্ত এর মাঝে যে সমস্ত জায়গার যে গ্যাপগুলো আছে এগুলো তার ভালোভাবে বিবেচনা করা বা দেখা উচিত। সোনালী আঁশ পাটের সুদিন ফিরে আসার সম্ভাবনা তৈরির কথা শোনা গেছে প্রায়ই। তবে ওই শোনা পর্যন্তই, সুদিন তো দূরের কথা, এই খাতের অবস্থার আরও অবনতি হয়েছে। বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী দেশে মানসম্পন্ন পাটপণ্য উৎপাদনে মনোযোগ না দেয়া এই শিল্পের প্রধান দুর্বলতা। আধুনিক উৎপাদন ব্যবস্থা ও বিপণন কৌশলের অভাবে বিশ্ব বাজারের চাহিদার সঙ্গে তাল মেলানো যাচ্ছে না। কাজ করি বাড়িতে, সমস্যা তাই সংসারের অভাব, তার জন্য এই জায়গায় কাজ করতে হচ্ছে। গরিব মানুষ কি করুন, কাজ করা তো লাগবো। আমার ঘরে দেশ অভাব বেশি, রংপুর না কাজ করি, পাটের জিনিস ব্যবহার করলে আমরা ভালো থাকবো। বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক শ্রমিকের অবলম্বন এই পাট। আধুনিকতার পদতলে নিষ্পেষিত যখন পুরো পৃথিবী, দূষণের ফলে বিশ্ব পরিবেশ যখন ধ্বংসের দ্বার প্রান্তে, তখন পাট শিল্পের যথাযথ ব্যবহার আমাদের বাঁচাতে পারে অদূর ভবিষ্যতের অনেক ভয়াবহতা থেকে। এ শিল্প আমাদের গর্ব, আমাদের অহংকার। এ শিল্প বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচায়ক। সরকারের সজাগ দৃষ্টি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পুনরুদ্ধার করে ফিরিয়ে আনতে হবে আমাদের গৌরবান্বিত ঐতিহ্য, নিজস্বতার ধারক এই পাট শিল্পকে। আসছি অনেক দুঃখ কষ্ট করে নিয়ে, আমার একটা ছোট বেবি আছে, তার নিয়ে জায়গায় এসে কাজ করতেছি, খাইতেছি। কেউ তার সুখে তার কাজ করতে আসে না, আর একটা মেয়ে মানুষজন কর্ম করতে আসে, তার সুখে আসে না, কষ্টে আসে। মানুষ পাটের জিনিসের মূল্য দিলে আমরা মূল্য পাবো। গরিব মানুষ না, আমরা কাজ না করলে আমরা বাঁচবো কেমনে? আমরা বড় লোক হইলে তো আর এই কাজ যাই না। পলিথিন বাইরে হয়েছে, প্লাস্টিকের বস্তা বাইরে হয়েছে, এই কারণে পাটের মূল্যটা কমে গেছে। আমরা যদি সবাই পাটের জিনিস ব্যবহার করি, পাটের দামটা বাড়বো, পাটের মূল্য হইব। পাট যতদিন থাকে আল্লাহর রহমতে এতদিনই করবো। পাটকে তুলার বিকল্প হিসেবে ব্যবহারের উপযোগী করতে যে বাধা রয়েছে তা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। সুতা তৈরি করতে প্রতি বছর মোট চাহিদার ৯৭% তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। সুতা উৎপাদনের উপযোগী পাটের আঁশ উদ্ভাবন করা গেলে তুলা আমদানির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমরা আশা করছি। করতাছি না, পেটের দুঃখে করতাছি, জানেন না, বাড়ি নাই, ঘর নাই, মানুষজন পাটের ব্যবহার করে আর যান খোলাওয়া। আমি চাই পাটের আগের দিনটা ফিরে আসুক। বন্ধ হইলে নাঙ্গের না খাই থাকা উপায় নাই, চালু থাকে। সবাই যেন পলিথিন ব্যবহার করা বন্ধ করে দেয়। পাটের জিনিস চললে আমাদের পেট চলবে, পাটকাল চললে আমরা শ্রমিকরে বাঁচবো। পাট ও পাটজাত দ্রব্যের উৎপাদন ও বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষমতায়িত করতে হবে। এক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী সমন্বিত নীতিমালা তৈরি ও বাস্তবায়নের দিকে গুরুত্ব দেয়া একান্ত প্রয়োজন। তাছাড়া সরকারের সহযোগিতায় বন্ধ পাটকলগুলো চালু করতে পারলেই পাট শিল্পের সোনালী অতীত ফিরিয়ে আনা সম্ভব। পাট খাতের ভবিষ্যৎ নির্ভর করছে বহুমুখী পাট পণ্য উৎপাদন ও রপ্তানির সম্ভাবনার উপর। সরকারিগুলো তো অলরেডি বন্ধ হয়ে গেছে 2020 সালের 1 জুলাই থেকে। সরকার একসাথে 25টা জুট মিল ছিল রাষ্ট্রায়ত্ত, 25টা জুট মিলই সরকার মানে একসাথে বন্ধ করে
দিচ্ছে আর কি। সরকার এইগুলো লিজ ভিত্তিতে পরিচালনার জন্য, বেসরকারিভাবে পরিচালনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তো প্রায় বেশ কয়েকটা লিজ দেওয়া হয়েছে, আর অবশিষ্টগুলো ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে লিজ দিয়ে যাতে কর্মসংস্থানের সুযোগ করা যায়। আসলে আমাদের সকলের যে সহযোগিতা, পুরো জাতি হিসাবে আমাদের যেহেতু এটা এক সময় সোনালী আঁশ ছিল, সেটাকে যদি আমরা আবার সোনালী আঁশে রূপান্তরিত করতে হয় তাহলে আমাদের সকলকেই একটু সচেতন হতে হবে, আর সরকারকেও আরেকটু এটার প্রতি বিশেষ নজর দিতে হবে। নজর দিলে হবে কি, যে বিশেষ করে যে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট, এটা যদি সফলভাবে বাস্তবায়ন করা যায় তাহলেই দেখা যাবে যে আমাদের পাটের আবার সোনালী দিন চলে আসছে। সোনালী আঁশ পাট চাষ বৃদ্ধিতে কৃষকদের সহজ শর্তে ঋণ, পাটের ব্যাপক চাষাবাদ, বন্ধ পাটকলগুলো চালু করা, পাটকল শ্রমিকদের ন্যায্য মূল্য, পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে পারলে ঐতিহ্যবাহী এই শিল্পটি আবারও ঘুরে দাঁড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। সোনার বাংলার পাটের সোনালী আঁশ বাংলাদেশের ঐতিহ্য। আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই শিল্প। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে দেশের এক সফল ইতিহাস এবং মিশে আছে স্বকীয়তা। এদেশের অর্থনীতিতে বহু বছর ধরে স্বমহিমায় গৌরবান্বিত হয়ে আছে সোনালী আঁশ পাট। সোনালী আঁশ ও রূপালী কাঠি উভয়ই দেশের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র। কর্মসংস্থানে অর্থ উপার্জন, দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন, সর্বোপরি এদেশের ঐতিহ্য নিজস্বতা রক্ষায় পাট শিল্পের গুরুত্ব অনস্বীকার্য। পরিবেশ বান্ধব পাটজাত পণ্য হোক আমাদের নিত্যদিনের সঙ্গী। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় পাটকে আমরা হারিয়ে যেতে না দিই।